ওকে আমরা চলে এসেছি একটি ভিডিওতে, এবং এই ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের সপ্তম অধ্যায় সরল দোলন গতি এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করব। এবং এই ভিডিওটিতে আমরা সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো কিভাবে লিখব এবং সকল বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি এই সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলোতে, যে এটা আসলে কিভাবে অ্যান্সার করা যায়। তো এইখানে দেখেন এই সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো লেখা আছে। এই পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব এই প্লেলিস্টের ডিসক্রিপশনে, এছাড়া সকল ভিডিওর ডিসক্রিপশনে এই পিডিএফটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এইখানে বৈশিষ্ট্যগুলো লেখা আছে। আমি এখানে 7টা বৈশিষ্ট্য লিখেছি এবং এই 7টা বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব যে সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো আসলে কি। তো দেখেন এখানে লেখা আছে এই গতি আসলে সরল রেখায় ঘটে। হ্যাঁ, একটা সরল রেখায় এটা ঘটতে থাকবে। তো মনে করেন আপনি একটা সরল দোলককে এভাবে ঝুলাইয়া দিছেন। হ্যাঁ, তো আমি কি করছি, এখানে একটা চিত্র এঁকে বুঝাইছি এটা একটা সরল দোলক। এটা এখানে এভাবে এভাবে যাচ্ছে, যাওয়া আসা করছে। হ্যাঁ, তো একবার এটা এই পাশে যায়, একবার এটা এই পাশে যায়, এবং এইটা একটা সরল রেখায় ঘটে। ঠিক আছে, এটা এই পাশে যতখানি যাবে এইভাবেও যাবে, এইভাবে যাবে, যাওয়া আসা করতে থাকে। কিন্তু আমাদের কাছে মনে হয় কি, এটা মনে হয় কার্ভ একটা শেপ হয়ে গেছে। আসলে এটা কিন্তু কোনো কার্ভ শেপ হয় না, এটা এইভাবে এইভাবে দলতে থাকে। হ্যাঁ, এমন 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 হতে থাকে। তো এই গতিটা একটা সরল রেখায় ঘটবে, এটাতে তো কোনো কোশ্চেন নাই। তো এটা তো বুঝে গেল। এরপরে আসি যে 2 নাম্বারটা কি বলছে, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি যে সরল দোলন গতি একটি পর্যায় গতি। পর্যায় গতি বলতে এটা একটা প্রান্তে যে আবার পুরো পথটা পরিভ্রমণ করে আবার সেই জায়গায় আসে, মানে এক পর্যায় থেকে যাত্রা শুরু করে আবার সেই পর্যায়ে আসতে পারে। তার মানে ওর যেই পয়েন্টটা থেকে ও যায় সেই পয়েন্টে ও আবার আসে, বারবার আসতে থাকে, এবং সেই জায়গাটা সে বারবার ভ্রমণ করে। ঠিক আছে, ওই জায়গাটাতে তার আসার পুনরাবৃত্তি বারবার হতে থাকে। এর জন্য এটাকে আসলে কি বলে, পর্যায় গতি বলে। এরপরে আসেন 3 নাম্বার, এটি একটি দোলন গতি। যেহেতু এটা দোল দোল দুলুনি খাচ্ছে, এর জন্য এটা দোলন গতি, এটা একটা সিম্পল ব্যাপার। এরপরে দেখেন 4 নাম্বার, এই গতি একটি নির্দিষ্ট সময় পর পর বিপরীতমুখী হয়। এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন যখন সরল দোলকটা আপনার একবার কি করতেছে, এটা এদিকে যাচ্ছে, এই পর্যন্ত আসার পরেই কিন্তু ওর দিকটা চেঞ্জ হয়ে আবার এদিকে যাচ্ছে। আবার একটা নির্দিষ্ট টাইম এখানে আসার সাথে সাথে ওর দিকটা আবার এদিকে আসতেছে, আবার এখানে আসার সাথে সাথে এদিকে যাচ্ছে। তার মানে ওর দিক নির্দিষ্ট সময় পর পর একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে। এর দিক যেটা আছে, গতি যেটা আছে, সেই গতি একটা নির্দিষ্ট সময় পর পর বিপরীতমুখী হতে থাকবে। এটা আমরা বুঝলাম। এরপরে দেখেন 5 নাম্বারটা, বস্তুর উপর একটি ত্বরণ সবসময় নির্দিষ্ট দিকে ক্রিয়া করবে। এখন কথা হলো, ও নিশ্চয়ই এদিক ওদিক যে যাচ্ছে, এটা তো আসলে যদি ওর মধ্যে কোনো বল না প্রয়োগ থাকে, কোনো যদি বল না থাকে, তাহলে তো একটা বস্তুর পক্ষে একা একা লড়া সম্ভব না, তাই না? এখানে মনে করেন আমি এই খাতাটা রেখে দিছি, এখন এটা কি চাইলে এইভাবে এইভাবে লড়তে পারবে? পারবে না। এখানে কোনো একটা ফোর্স দিলেই পারবে। তার মানে এই ক্ষেত্রেও কোনো একটা ফোর্সই কাজ করতেছে, যেই কারণে সে এভাবে এভাবে যাওয়া আসা করতে পারতেছে, তাই তো? তো এইখানে যেহেতু ফোর্স কাজ করবে, যদি আমি বলি একটা ফোর্স কাজ করতেছে, তার মানে এখানে একটা ত্বরণ কাজ করতেছে, কারণ ফোর্সের সূত্র আমরা জানি F=ma। তাহলে যদি কোনো বল কাজ করতেছে, আমরা ধরে নিতে পারি আসলে এখানে মূলত বল না, একটা ত্বরণই কাজ করতেছে, তাই না? এটাই এখানে বলছি। দেখেন যে বস্তুর উপর একটি ত্বরণ সবসময় নির্দিষ্ট একটা দিকে ক্রিয়া করে, এবং এই ত্বরণের কারণে এটা লড়তে পারে। এক্সট্রা তো আর কোনো ফোর্স দেওয়া হচ্ছে না, বল থাকা মানে ত্বরণ থাকা, আর এখানে আসলে এক্স্যাক্টলি ত্বরণই আছে। ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম যে বস্তুর উপর একটি ত্বরণ সবসময় নির্দিষ্ট দিকে ক্রিয়া করতে থাকে, যে কারণে এটা এইভাবে লড়তে থাকে। এখন আবার এই ত্বরণের কিছু বৈশিষ্ট্য আছে, এবং ত্বরণের বৈশিষ্ট্যটাই 6 নাম্বার এবং 7 নাম্বার পয়েন্টে বলা আছে। যেই ত্বরণটা আছে সেটা হলো বস্তুর সরণের সমানুপাতিক। ও যত সরতেছে ত্বরণটার মানও তত, যত বেশি সরে ত্বরণের মানও তত বেশি হয়, যত কম সরে ত্বরণের মানও তত কমই হয়। তার মানে এই ত্বরণটা যতটুকু সরণ হয় তার সমানুপাতিক হয়, এবং ত্বরণ বস্তুর সরণের বিপরীতমুখী হয়। দেখেন সরণ যদি এদিকে হয়, ওর পর এখানে আসার সাথে সাথে ওর ফোর্সটা কি বিপরীত দিকে কাজ করে। তার মানে আসলে কি, ফোর্স বিপরীত দিকে কাজ করতেছে, মানে কি ত্বরণও বিপরীত দিকে কাজ করতেছে। আবার এখানে আসছে ও, এখানে আসার সাথে সাথে ওর ত্বরণটা আবার উল্টা দিকে যায়, মানে ওর ফোর্সটা উল্টা দিকে যায়, ত্বরণটা উল্টা দিকে যায়। তার মানে ত্বরণ তো সরণের সমানুপাতিক, কিন্তু এই ত্বরণটা সরণের বিপরীতমুখী। সরণ যেদিকে বল অন্যদিকে, ত্বরণ অন্যদিকে।
বুঝা গেছে? তো এই ছিল ওর ব্যাপার। তো ত্বরণ সম্পর্কে দুইটা জিনিস মনে রাখবো। ত্বরণটা হলো এর যেদিকে সরণ, যতটুকু সরণ হচ্ছে ত্বরণের মানও ততটুকু। সরণ কম হলে ত্বরণ কম, সরণ বেশি হলে ত্বরণও বেশি, ঠিক আছে? কিন্তু এই সরণের যেই দিক, ত্বরণের দিক তার উল্টা দিকে। সরণের দিকে হলে পরের ত্বরণটা, পরের বলটাও এভাবে মনে রাখবেন যে সরণের দিকে হইলে বলটা, তারপরের ক্ষেত্রে বলটা উল্টা দিকে, বল উল্টা দিকে মানে ত্বরণটাও সরণের উল্টা দিকে বা বিপরীত দিকে। তো এইগুলো আমি তো নর্মালি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, পুরো কনসেপ্টে বুঝাই দিলাম। এছাড়াও এগুলো আপনারা পড়েও বুঝতে পারবেন, অতটা কঠিন কিছু না, ঠিক আছে? তো এই ছিল সরল দোলন গতির বৈশিষ্ট্য। এর পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নর 2 নাম্বার, যেটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটি হলো সরল দোলক, এই পুরো সিস্টেমটার কিছু সূত্র আছে, পুরো সরল দোলকের এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ফিজিক্স পড়তে থাকবো। আল্লাহ হাফেজ।